আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মেয়েকে এখানে খেতে দিয়েছিলাম, সকালের দিকে একটু নাস্তা দিয়েছিলাম। তো ও টেবিলটা নিয়ে বসেছিল ঠিকই, কিন্তু বেডের পরে বেশ কিছু ময়লা ফেলেছিল। তো ওই ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করে আবার বেড থেকে যে ময়লাটা ঝেড়েছি সেই ময়লাটা ফ্লোরে পড়েছে, সেই ফ্লোরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। নয়তো যতবার হাঁটবো ততবারই কিন্তু পায়ে ওই জিনিসটা বাঁধবে আর অঞ্চলার মতো লাগবে। এমনিতেই আমার পাটা খুব একটা তুলে তুলে হাঁটা হয় না, মানে ঘষে ঘষে হাঁটা হয়। তো এটা আর কি কোনোভাবেই আমি পরিবর্তন করতে পারিনি। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো এখানে আছে সিঁড়ির নিচেটা আমি একটু পানি রেখে দিয়েছি, দিয়ে তারপর পরিষ্কার করে নিব। বাইরে বেশ বাতাস হচ্ছে, আর সেই বাতাসে ঘরের ভিতর যতবারই ঝাড় দিচ্ছে না কেন ততবারই কিন্তু ধুলোটা একদম ঘরের ভিতরে চলে আসছে। আর সেই কারণে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে হাঁটা চলা করতে। তো ভাবলাম না, আগে তো বেশ কয়েকদিন ধরে এরকম সিঁড়ির নিচেটা যদি পানি ঢেলে পরিষ্কার করে দিয়েছি, যতবার দিয়েছি ততবারই ভালো লাগছে, ময়লাটা একটু কম ঢুকেছে। তো আজকেও ঠিক সেটাই করলাম, বালতিতে করে পানি নিয়ে আগে পানিটা ঢেলে পরিষ্কারটা করে নিলাম। তো 10 মিনিটের মধ্যেও শুকিয়ে যাবে। আর এদিকে দেখুন ছাদে চলে এসেছি। আজকে এতটা রোদ দেখে এতটা পরিমাণে মনটা ভালো হয়ে গেছে, ভাবছি হয়তো কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে পারবো। আমাদের গৃহিণীদেরই এই একটা সমস্যা, যখনই একটু রোদ দেখা হবে তখনই কিছু কাপড় ধুতে হবে। আর যখন দেখবো একটানা 10-12 দিন কি মাসকে মাস রোদ হচ্ছে, বৃষ্টির দেখা নাই, ঠিক সেই মুহূর্তে বিরক্ত লেগে যাবে। মনে হবে এত রোদ, এত তাপ, তার ভিতরে যদি একটু বৃষ্টি হতো। আসলে আমাদের তো চাহিদার কোনো শেষ নেই। ছাদ থেকে নিচে এসেছি, এসে যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে এই তো আমার এই ছোট্ট ডালাটার ভিতর রেখে দিই। আসলে যখন অনেক থালা বাসন হয় তখন আমি গামলাটার মধ্যে রাখি, ছোট একটা গামলা আছে ওইটার ভিতর রেখে দিই। আর যখন দেখি থালা বাসন একটু কম আছে, হাতে গোনা কয়েকটা, তখন আমি ডালাটার ভিতরে রেখে দিই। তো সুবিধা হয়, বড় বড় জিনিস টানা হাঁচড়া করতে আমারও বিরক্ত লাগে। সব কাজে আমার কেন জানি ছোটোখাটো কিউট জিনিসগুলোই পছন্দ হয়। তো অনেক ক্ষেত্রে কিন্তু বড় জিনিসটাও খুব মারাত্মক কাজে লাগে। প্রথম ভেবেছিলাম যে অনলাইনে যেই বাস্কেটগুলো বেশ ভাইরাল হয়েছে ওইটা কিনবো। তারপর আমি অর্ডার করতে যেয়ে দেখি এতটা পরিমাণের দাম যে ওইটাই আমার পুরো একটা র্যাক হয়ে যাবে। আর এই যে এটাই একটাই সমস্যা, যে ঝুড়িটাতে যত থালা বাসন ধুয়ে রাখি পানিটা পড়ে সিঙ্কটা একদম ভিজে যাবে। তো সেলফটা ভিজে যায়। আর এই যে এই কাপড় দিয়ে মুছে আবার সেটা একটু শুকনা করে নিলাম, নিয়ে তারপর থালা বাসনগুলো রেখে আসলাম। আর এদিকে একটু চালটা ঢালার আছে, বাস্কেট থেকে চালটা ফুরিয়ে গেছে, সে কারণে চালটা একটু ঢেলে নিচ্ছি। তো এখানে 4 প্যাকেট মতো আমি চালটা ঢেলে নিব, নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দিব। আজ আবার একটু গুঁড়ো মশলাটাও গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। এই কয়টা দিন কি হয়েছে যে আমি তো এমনিতেই তো শিলে বেটে মশলা খাই, কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করার জন্য মনে হয় যে না, একটু যদি মশলাটা রেডি থাকতো তাহলে হয়তো রান্নাটা খুব দ্রুত হতো। আর এই কয়টা দিন একটু সমস্যাই হচ্ছে, আমার রান্না করতে কেন জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে। আগে তো সবজি সমস্ত সব কিছু রান্না করে নিয়ে যেতাম, যে মাছটা ভাজি বসিয়ে এইদিকে কুটা কাটাটা করে ফেলতাম।
কুটাকাটা করে ওখানেই ধুয়ে নিতাম। কিন্তু এখন হচ্ছে একবারে কুটে গুছিয়ে যেতে গেলেই আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো ভাবছি না, এইভাবে করলে তো হবে না, আমাকে আবার আগে নিয়মেই ফিরতে হবে। ওই যে রান্না করার সাথে সাথে প্রত্যেকটা জিনিস হাতে হাতে গোছানো, এভাবেই করতে হবে, নয়তো সময়ের সাথে পেরে উঠছি না। তো এখানে জিরাটা আমি ফ্রিজ থেকে বেরো করে নিলাম। আর আমি ফ্রিজের ভিতরে জিরাটা রাখি, তার কারণ হচ্ছে জিরাটা বেশ ভালো থাকে, মচমচে থাকে, রোদের থেকে এনে যদি ফ্রিজে রাখা হয়। তো এই তো এখানে হচ্ছে ফ্রিজের থেকে বেরো করে আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিলাম। আর এখানে একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিলেও বেশ ভালোই হয়। এইখানে গুঁড়ো মশলাটা একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই গ্রাইন্ডার মেশিনটা আমার এত উপকারে আসে সেটা তো বলার মতো না। এই দেখুন, এখানে কিন্তু একদম মানে ব্লেন্ডারে বাটলে যে ছাপা ছাপা যে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না, এটাতে মশলা একদম নিফিস হয়ে যায়। আমি মানে শিলে বেটেও এতটা নিফিস হয়তো করা হয় না, তবে এতটা সুন্দর হয়ে যায়, পুরো মিশে যায় আর কি, পেস্ট মতো হয়ে যায়। তো যাই হোক, এখানে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত সেলফ টেলফ মুছে এবার যাব উপরে রান্না করতে। তো তার আগে তেলের বোতল, তারপর টাইস, এগুলো সমস্ত সব পরিষ্কার করে নিব। ওই যে সকালের নাস্তাটা তো এখানেই তৈরি করি, তো সে কারণে হচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে নোংরাটা একটু পড়ে যায়। তো এই সেলফটা আগে ভালো করে পরিষ্কার না করে নিলে আমার ভীষণ খারাপ লাগে। আর যেহেতু এটা আমার একদমই রুমের ভিতরে, রুমের বাইরের কোনো অংশ না, মানে ঘর থেকে ঢুকতেই আগে রান্নাঘরটা পড়ে, তো সেই কারণে আমার রান্নাঘরটা মানে এই জায়গার অংশটা একটু পরিপাটি রাখলে দেখতে একটু বেশ ভালো লাগে। তো এই তো সেলফ টেলফ পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার হাতে যে ডিমের খোসাগুলো নিচ্ছি, এগুলো কিন্তু আমি আমার মুরগিকে খেতে দিই। তো আমার মুরগিরে এগুলো খেতে দিব, মানে এগুলো কিন্তু বেশ ভিটামিন। গুঁড়ো করে যদি হচ্ছে গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলেও গাছেও অনেকটা পরিমাণে ভিটামিন পায়। তো কাজ করতে করতে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। খুব মানে একদম দৌড়াতে দৌড়াতে উঠেছিলাম ছাদে, যে তাড়াতাড়ি করে ছাদের খড়িগুলো আবার সব উঠিয়ে নিয়ে আসার পরে একটু এখন নিচে আসলাম। এসে দেখি বাবা কী পরিমাণে মেঘ হয়েছে, আমি একদমই টের পাইনি। মানে একটুখানি ভিতরে যে মেঘ হয়ে এভাবে বৃষ্টিও হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। এবছর হয়তো এমনই যাবে যে এভাবে আছে, বর্ষাটা থেকেই যাবে। বর্ষাটা আর হয়তো এবছর ছাড়বে না, কারণ এবছর সারাটা বছরই ধরে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। কখনো মানে এই মেঘ তো এই বৃষ্টি এখনই হয়ে যাওয়া যাবে। তো যাই হোক, ওখান থেকে ফিরলাম ঘরে, আর এদিকে বৃষ্টি হচ্ছে, বাইরে তো কোনো কাজ নাই। তো সে কারণে আমার ভাই এবং আমার ছেলে দুজনে প্র্যাকটিক্যাল নিয়ে বসেছে, প্র্যাকটিক্যাল করছে। আমার ভাইটা ইঞ্জিনিয়ারিং পড়া এবার কমপ্লিট হলো, ইন্টার্নি চলছে ওর। তো এই যে প্র্যাকটিক্যাল দিয়েছে কিছু বিল্ডিংয়ের ডিজাইন, রোডের ডিজাইন, এগুলোকে করতে হবে। তো আমার ছেলেও করে দিয়েছে কিছুটা। টাকাটা বিক্রি করা যাবে, শুধু মাপ বলতে গেলে মাপ ঠিক করলে টাকাটা বিক্রি করা যাবে। বাজারে গিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওখানে যে তারপর মাছ আনতে বললাম যে একটু মাছ নিয়ে আসো। তো আমার ছেলে খুব পাঙাশ মাছ খেতে পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে পাঙাশ মাছটা নিয়ে আসছে, আর রুই মাছ নিয়ে আসছিল। তো সব মাছগুলো কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। কিছুটা মাছ আমি কুটেছি, কিছুটা মাছ আমার হাজব্যান্ড কুটে দিয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর এই যে মাছের তেলগুলো আছে এখানে, তো মাছের তেলটা ভালো করে হচ্ছে ধুয়ে গুছিয়ে এই যে টিফিন বাটিটার ভিতরে রেখে দিচ্ছি। যখন শাক রান্না করব তখন এই মাছের তেলটা দিয়ে রান্না করব, খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে আজকে রান্না করব কলা, আর নিয়ে এসেছে বেগুন। তো এখানে কলাটা আমি কুটে নিচ্ছি আর বেগুনটা ভাজি করব। তো
তো কলাটা রান্না করব রুই মাছ দিয়ে, আর বেগুনটা তো ভাজবো, ভেজে তারপরে হচ্ছে রানবো। আর এই যে নিচে এই যে কোটা কাটা করি, এই বটিটা এত সুন্দর ধার যে এখানে কোটা কাটা করা হয়, আর হচ্ছে উপরে যে বটিটা রাখা হয় ওই বটিটাতে ধার কম, তো সে কারণে এখান থেকে কুটে বেছে নিয়ে উপরে উঠতে যে অনেকটা পরিমাণে লেট হয়ে যায় আমার। বৃষ্টি হয়ে যাওয়ার পরপরই দেখুন কি সুন্দর আবার চারপাশ একদম থমথমে ঠান্ডা হয়ে গেছে। রোদটা তেমনভাবে একদম সাথে সাথে ওঠেনি, কিন্তু চারপাশটা একদম সবুজ হয়ে উঠেছে। তো হচ্ছে এই জায়গায় ভাবলাম গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নিই, বেগুন ছিঁড়ে তারপর হচ্ছে বেগুনটা ভাজবো। তো এই বেগুনটা আর ভাজবো না, যে বেগুনটা কেনা হয়েছে সেটাই ভাজবো। গাছে অনেকগুলো ছোট ছোট বেগুন ধরেছে, দেখুন একদম সাদা বেগুন ধরেছে। আর এই সাদা বেগুনের ফলনগুলো না অনেকটা পরিমাণে হয়। এই যে সবুজ বেগুন দেখছেন, এগুলো থেকে সাদা বেগুনের ফলনটা বেশি হয়। তো যাই হোক, আমার বেগুনটা হলেই হলো। আর এই সাদা বেগুনগুলো ভর্তা খেতে ভীষণ পরিমাণে স্বাদ লাগে। তো এখানে হচ্ছে আমি বেগুনটা কেটে আগে ভেজে নিচ্ছি, তারপর মাছ ভাজি করে কলাটা রান্না করে নিব। এবছর একটু পাটকাঠি কেনার দরকার আছে, কেননা পাটকাঠি ছাড়া ঘরের আছে যে মাটির চুলা ধরাতে ভীষণ পরিমাণে প্রবলেম হয়। আর এই পাটকাঠিটা এখনও পর্যন্ত ম্যানেজ করতে পারিনি। যেখানে যেখানে গিয়েছি প্রচুর পরিমাণে দাম চেয়েছে, আর আমাদের এইখানে তো পাটকাঠিটা একটু কম হয়, তো সে কারণে যে কয়েকটা হয়েছে সেখানে কিন্তু অনেকটা পরিমাণে দাম চেয়ে বসছে। তো কী যে করব সেটা একটু টেনশনে আছি। এমনিতেই বৃষ্টির সময়, তার উপরে যদি পাটকাঠি না থাকে তাহলে কিন্তু জাল ধরাতে অনেকটা সময় লেগে যায়। আর এই জাল ধরানোর সমস্যার কারণে আমি আমার পাইপের চুলাটা কিন্তু আপাতত বন্ধ রেখেছি। কেননা হচ্ছে কি যে হচ্ছে আমি রান্না বান্না করতে আমার তো একটু লেট হয়ে যাচ্ছে, আর উপরে ওই যে কোটা বাছা করে একবারে উঠে আসতে চাই, এটাই মেন সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন থেকে তো করব না, সেটাই আর কি নিজে নিজে ভেবে নিয়েছি। আর পাইপের চুলাটা ধরাতে ধরাতে প্রায় 20 মিনিট মতো লেগে যায়। আর এই চুলাটাই হয় কি যে 20 মিনিট আমার একটা রান্না কমপ্লিট হয়ে যায়। মানে ওই চুলাটা ধরাতে আমার যে সময় লাগে, এই চুলাটা ধরিয়ে আমার রান্না এক ভাগে নামানো হয়ে যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব ছাদের উপরে চুলাটা বসিয়ে দিতে, তো ওখানেই রান্নাটা করলে ভালো হবে। তো রান্না করে একটু ঘুমিয়েছিলাম, তারপর বিকালের দিকে এই যে একটু নাস্তা করতে বসেছি। তো পিকুকে নিয়ে বসেছি। পিকু তো মানে ওর মাথায় কাজ করে না, যদি একটা খাবার প্যাকেট দেখে যে বাসায় আনা হয়েছে, তো বিস্কিট দেখে ও মানে একদম মানুষের মতো, মানুষের বাচ্চার মতো ব্যবহার করে যে ওই নাস্তাটা ওকে করাই লাগবে। তো এটা প্রত্যেকটা দিনই হয়ে থাকে, আজকেই ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো এই যে ওকে 2 পিস বিস্কিট দিয়েছি, 2 পিস বিস্কিট ও খেয়ে তারপরে যে স্থির হয়ে বসেছে। তো আমাদের বাসায় যখন যেই আসুক না কেন, ও আগে দেখবে যে আমার বাচ্চার হাতে যদি কেউ কোনো বিস্কিট তারপরে চিপস এগুলো দিয়ে থাকে, তো ওর জন্য কি নিয়ে এসেছে। তো ওকে নিয়ে তো সময়টা এরকম ভালোই মজার ছলে কেটে যায় আমাদের। তো এই একটা আগে কখনো দেখিনি যে বিড়াল খুব ভাজা পোড়া পছন্দ করে, কিন্তু আমার এই বিড়ালটা অনেকটা পরিমাণে ভাজা পোড়া পছন্দ করে। যাই হোক না কেন, পিঠা হোক কিংবা সেটা মাছ ভাজি হোক অথবা সেটা এই যে গোলা রুটি হোক, যেটাই হোক না কেন ও তেলে ভাজা জিনিসটা খুব পছন্দ করে। তো বিকালে নাস্তা সেরে একটু কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি। তো ওই মুহূর্তে আর ক্যামেরাটা অন করে রাখিনি। আসলে বিকালের দিকে আমার খুব একটা ভালো লাগে না ক্যামেরাটা অন করতে। তো সন্ধ্যার পরে এসেছি একটু পিঠা তৈরি করতে। আমার হাজব্যান্ড বললো যে একটু মিষ্টি খেতে মানে মন চাচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি করব তাহলে একটু হচ্ছে পাকান পিঠা তৈরি করি।
তো বললো আচ্ছা ঠিক আছে। তো অল্প একটু গোলা করেছিলাম, যেহেতু আমাদের বাসায় মিষ্টিটা সবাই একটু কমই খায়। তো হচ্ছে এখানে পাকান পিঠাটা তৈরি করে নিলাম। আর আমার হাতে পাকান পিঠাটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়, মানে গোলাটা গুলিয়ে টপাটপ আমি পিঠাটা তৈরি করে নিতে পারি। এই পিঠাটা আবার অনেকের হাতে ঠিকঠাক হয় না, যেমনটা আমার হাতে চিতই পিঠাটা হয় না। মানে আমার খুব ভয় হয় চিতই পিঠাটা, নরম তো হয়ই না, শক্ত হয়ে যায়। সেই সাথে ওই পিঠাটা যে আমার খুব পছন্দের, যে মানে কোনো রকম মিষ্টি জাতীয় খাবার না, তেলও একটু কম থাকে, তো সেই কারণে ওই পিঠাটা আমার খুব পছন্দের, কিন্তু আমিও এটা তৈরি করতে পারি না। তো এখানে সবাইকে দিলাম নাস্তা তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওর কোনো একটা অংশে যদি আপনাদের বেশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা কিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেন।